আমরা শুরু করে দেই, ওরা রেকর্ড দেখে নিবিনি, সমস্যা নাই। আমাদের হলো এই চ্যাপ্টারটা একটা ইজি একটা চ্যাপ্টার, তারপরে এটা ইম্পর্টেন্স আছে অনেক বেশি। এখান থেকে এমসিকিউ মানে সরি এখান থেকে আসেই সেকে বলতে গেলে প্রত্যেকবারই। তো যেই যেই টপিক গুলা মেইনলি আমাদের পড়া লাগবে, এর মধ্যে হলো গিয়ে তিনটা টপিক আমাদের মাস্ট পড়া লাগবে। এইটা হলো টাইপ 3, টাইপ 4, টাইপ 6 এগুলা। তারপরে হলো বাকিগুলো আমরা একটু দেখবো। এইটা তেমন আহামরি দরকার নাই, তারপরে যেহেতু কোশ্চেন ব্যাংকে ছিল এই কারণে আমি আর কি স্লাইডে রাখছি। তো আমরা প্রথমে টাইপ 1-এ যাই। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে আমাদের হলো মেইনলি যে জিনিসটা খেয়াল করা লাগবে হলো গিয়ে যে এখানে সংজ্ঞাটা আসে না, তারপরেও জানা রাখলা যে প্রত্যয়নী বল যদি আমাদের সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী হয় তাহলে সেটাকে সরল দোলন গতি বলা হয়। তো এখান থেকে আমাদের একটা ফর্মুলা বের হয়, সেটা হলো যে এইটা এ সাইন থিটার একটা আর হলো এ কস কজের একটা আসে। সেখান থেকে আবার ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি আর হলো এফ ইকুয়াল টু 1/t। দেন হলো গিয়ে এই যে এইটা ব্যবকলনীয় সমীকরণ বললে এইটা হলো গিয়ে আমাদের অরিজিনাল ফর্মুলা। আর এখান থেকে আবার ওমেগার আরেকটা ভ্যালু দাঁড় হয়, সেটা হলো √k/m। তারপর এখানে একটা ট্রিক্স লেখা আছে যে ওমেগা নির্ণয়ের জন্য d²x/dt² এর সহগ দ্বারা ভাগ করতে হবে, তারপর হলো এক্স এর সহগ ওমেগা² হবে। তো এরকম। তো এখানে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করলে হয়তো বা জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেনে চাইছে কি, যে প্রথম কোয়েশ্চেনে চাইছে আমাদের ব্যবকলনীয় সমীকরণটা, এইটা হলো গিয়ে সেই সমীকরণটা। অপশন ধরো, এটা আমাদের সেকে বলে দিল যে এরকম একটা মানে সমীকরণটা লিখতে, তো এটা লিখবা। অপশন দরকার নাই, এই সূত্রটা মুখস্থ থাকাই ভালো। তো তারপরে দেখো এখানে কি বলছে, যে এখানে একটা কণার গতির সমীকরণ দেওয়া আছে। তারপরে বলছে কি এটার আদি সরণ হলো গিয়ে আমার 2.5 সেন্টিমিটার হলে কণাটির আদি দশা কত। তো এখানে যেহেতু আমার আদি কথাটা উল্লেখ আছে, আদি কথা উল্লেখ থাকলে আমার হলো টি এর ভ্যালু বা ইনিশিয়াল টাইম হবে 0। তারপর তাহলে আমি আমার এখানে সূত্রটা বসাই। তাহলে আমার নর্মাল সূত্রটা আসতেছে কি, 5 সাইন ওমেগা টি, যেহেতু টি এর ভ্যালু 0, ওমেগাও 0 হবে, এখানে থাকবে হলো আমার ডেল্টা থাকবে। তারপরে যদি আমার হলো এখানে কি বলছে যে আদি সরণ, আদি সরণ বলতে হলো আমার এখানে ওয়াই এর ভ্যালু হলো 2.5। তো 2.5 যদি আমি বসাই তাহলে এখানে থাকতেছে হলো 5 সাইন ডেল। দেন এখান থেকে আমার হলো ডেল এর ভ্যালু আসে হলো ডেল ইকুয়াল টু sin−1/2, যেটা কিনা আলটিমেটলি আমার ভ্যালু আসে হলো 30 ডিগ্রি। এই যে। তো এইভাবে এই কোশ্চেন গুলো সলভ করবে। এরকম এরকম এমসিকিউ দেয়, সেকে দেয় এরকম, এটাও ইম্পর্টেন্ট আছে। দেন এখানে একটা কোয়েশ্চেন আছে। এখানে বলছে কি যে আমার বিস্তার হলো গিয়ে 0.1, মানে আমার এর ভ্যালু। তারপর পর্যায়কাল হলো আমার 4, মানে হলো টি এর ভ্যালু হলো আমার 4, আর হলো আদি দশা মানে হলো আমার ডেল হলো গিয়ে আমার 30। তো সেই ক্ষেত্রে আমার সংজ্ঞা কি হবে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এইটা হবে না আমার মানে সূত্র, ফর্মুলা। তো এখানে আমি যদি ভ্যালু গুলা বসাই, ওমেগার ভ্যালু কে ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি, এখানে আমার টি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমার আসতেছে আলটিমেটলি ভ্যালু আসতেছে হলো গেট পাই/4। কারণ আমি যদি এখানে টি এর ভ্যালু 4 বসাই, কাটাকাটি যে পাই/2 আসতেছে, সরি। তারপর আমি এখানে মানগুলা বসাই, 0.1। তারপর হলো এখানে থাকতেছে সাইন ওমেগার ভ্যালু হলো গিয়ে পাই/2, আর থাকতেছে হলো টি প্লাস হলো গিয়ে আমার এখানে হলো 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে হবে হলো পাই/6 এইটা। আলটিমেটলি এটাই হলো আমার আনসার। দেন হলো টাইপ 2-তে, টাইপ 1-এর যে কোনো প্রবলেম আছে বা পারবা টাইপ 1টা নিজে নিজে একটু রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমরা টাইপ 2-তে যাই। টাইপ 2 হলো আমাদের দশা আর দশা পার্থক্য নিয়ে বলছে। তো এইখানে হলো মেইনলি যে জিনিসটা, সেটা হলো গিয়ে এই যে সাইন ও কজের দশা পার্থক্য হলো পাই/2, আর হলো গতির সর্বোচ্চ স্থান বা প্রান্ত থেকে শুরু হলে আদি দশা হবে পাই/2, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি পাই/2 বা হলো এ কজ ওমেগা টি। এই দুইটা জিনিসই এখানে বেশি একটা ইম্পর্টেন্ট, আর হলো তেমন কিছু দরকার নাই। এখানে দেখো বলছে কি যে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুইটি কণার সরণ x1 হবে হলো এ সাইন আর x2 হবে হলো এ কজ। তো যে কোনো সময় এদের মধ্যে দশা পার্থক্য কি, যদি আমার সাইন কস দেওয়া থাকে আমি চোখ বন্ধ করে পাই/2 লিখে দিব। দেন হলো গিয়ে এখানে এই টাইপ থেকে এই কোয়েশ্চেনই আসে, তেমন আসে না, ইম্পর্টেন্ট না এটা তেমন। তো এখানে হলো আমার 3 নাম্বার টপিক, এটা হলো বেগ আর ত্বরণ, এটা ইম্পর্টেন্ট আছে, এটা হলো 3 স্টার ওয়ালা একটা টপিক, এইটা মাস্ট তোমাদের পড়তেই হবে। এখানে দেখো আমাদের হলো সরণের ফর্মুলা হলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখানে হলো এক একটার পরিচয় দেয়া আছে। আমার যদি ডেল 0 হয় তাহলে হবে হলো গিয়ে আমার সাইনও হইতে পারে, কজও হইতে পারে। আর এখানে বলা আছে যে দশা পার্থক্য পাই/2, একটু আগে আমরা এটা দেখেও আসছি।
দেন হলো গিয়ে আমাদের বেগের ফর্মুলা, আমি ওই সরণের ফর্মুলা থেকে বেগে কনভার্ট করতে পারি, সেটা হলো ভি ইকুয়াল টু ওমেগা এ কজ, ওমেগা এ কস, মানে এটাও ওমেগা, এখানে হলো যে আমাদের একটু আগে সূত্রের এখানে যে ওমেগাটা ছিল ওইটা আর কি। তো এখানে আমার ডিফারেন্সিয়েট করলে ওমেগাটা বাইরে চলে আসে। দেন হলো ওইটাকে যদি আলটিমেটলি আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করি তাহলে আমার এরকম একটা ফর্মুলা আসবে, যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হলো গিয়ে আমার নর্মাল ফর্মুলা বেগের জন্য। আর ত্বরণকেও যদি আমি এরকম ভাবে ডিফারেন্সিয়েট করে নিয়ে আসি তাহলে আমার আলটিমেটলি এই ভ্যালুটা আসতেছে। এটা হলো আমার ত্বরণের নর্মাল ফর্মুলা। তো এখন আমার ফর্মুলাটা চেঞ্জ হইতে পারে, যখন কিনা আমাকে বলবে যে বেগ সর্বোচ্চ বা ত্বরণ সর্বোচ্চ, তখন আমার এই ফর্মুলাগুলো একটু চেঞ্জ হয়। সেটা আমরা দেখব পরবর্তীতে। এইখানে দেখো এই যে এই জিনিসটাতে এখানে আমাদের ইয়ে আছে। এখানে ধরো আমাদের একটা মানে দোলক আছে, এটা হলো গিয়ে একদম মধ্য অবস্থানে আছে। এখানে হলো আমার মানে স্মরণ জিরো, এখানে গেলে হলো আমার স্মরণটা সর্বোচ্চ হয়, এখানে গেলে সর্বোচ্চ হয়। তো এখন যখন আমার মানে মধ্য অবস্থান বা সাম্যাবস্থানে থাকবে, তখন তো আমার হলো গিয়ে স্মরণ শূন্য। স্মরণ যখন আমার শূন্য হবে তখন আমার ত্বরণও শূন্য। কোন পার্টটুকু আরেকবার বলবো? আচ্ছা, এই টপিকটা ইয়া থেকে বলি। তো বেগের ক্ষেত্রে আমাদের হলো গিয়ে যে আমরা তো স্মরণের একটা ফর্মুলা দেখছি, স্মরণের ফর্মুলাটা কি ছিল? এটা না, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ডেল, এটা হলো গিয়ে আমার স্মরণের ফর্মুলা। দেন হলো গিয়ে আমাদের বেগের ফর্মুলা হলো গিয়ে এইটা মনে রাখবা। বেগের ফর্মুলা এত হাবিজাবি মনে রাখার কোনো দরকার নাই, এগুলো মনে রাখার কোনো দরকার নাই। এটা মনে রাখবা, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এ হলো বিস্তার আর এক্স হলো গিয়ে আমার স্মরণ। আর ত্বরণের ফর্মুলা হলো এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই ফর্মুলাটা মনে রাখবা। এটা কিভাবে আসছে এখানে ওইটাই দেখানো হয়েছে, যে আমি যদি আমার স্মরণটাকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এই ফর্মুলা আসবে, আর হলো গিয়ে স্মরণকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এই ফর্মুলাটা আসবে। তো এখানে এই দুইটা জিনিসই মনে রাখার দরকার আছে, এগুলা মনে রাখার কোনো দরকার নাই। জাস্ট হলো এই দুইটা জিনিস মনে রাখবা। দেন হলো গিয়ে আমরা সম্পর্ক দেখবো যে কখন কোন জায়গায় কিরকম সম্পর্ক হয়। ধরো এটা হলো আমার একটা সরল দোলক, এটা হলো আমার একটা দোলক। দোলক এখন হলো গিয়ে আমার একদম মিডল পজিশনে আছে। তো যখন কিনা আমার মানে স্থির অবস্থায় থাকে তখন তো আমার কোনো স্মরণ হইতেছে না। যখন আমার স্মরণ শূন্য তখন আমার ত্বরণও শূন্য। স্মরণ শূন্য ত্বরণ শূন্য, তখন আমার হবে বেগ সর্বোচ্চ। এটা হলো জাস্ট মানে মাথায় ঢুকায় রাখো যে স্মরণ শূন্য ত্বরণ শূন্য বেগ সর্বোচ্চ। সর্বোচ্চ যখন আমার বেগ হবে তখন দেখো আমার কিন্তু এখানে ইনিশিয়াল অবস্থায় কিন্তু আমার এক্স এর ভ্যালু জিরো, তাহলে আমার ভি ম্যাক্স এর ফর্মুলা কি? দেখো ভি ম্যাক্স এর ফর্মুলা হলো ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে রুট আর স্কোয়ার কেটে যায় ওমেগা আর এ থাকে না। এখানে দেখো তাই হয়েছে যে ভি ম্যাক্স এর ফর্মুলা কি? ভি ম্যাক্স এর ফর্মুলা হলো ওমেগা এ। তো ওমেগার ভ্যালু আবার টুয়াইস পাই বাই টি, ওমেগার ভ্যালুটা টুয়াইস পাই টি বসাইছে, আবার ওমেগার ভ্যালু হলো টুয়াইস পাই এফ। টুয়াইস পাই এফ মানে এফ ইকুয়ালস টু ওয়ান বাই টি না। তো ওইখানে আর কি তোমার ওই ওমেগার ভ্যালুটা বসাইছে। আবার যখন কিনা আমার বেগ সর্বোচ্চ হবে তখন আমার গতিশক্তিও সর্বোচ্চ হবে। গতিশক্তি সর্বোচ্চ হইলে আমার হলো গিয়ে বিভব শক্তি সর্বনিম্ন বা জিরো হবে। এখানে দেখো হইছেটা কি, যখন আমার মিডেলে আছে তখন আমার স্মরণ শূন্য। স্মরণ শূন্য মানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে আমার হলো বেগ সর্বোচ্চ, বেগ সর্বোচ্চ মানে হলো আমার গতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ মানে আমার বিভব শক্তি শূন্য। তো এখানে দেখো সম্পর্কগুলা কি? স্মরণ জিরো হইলে ত্বরণ জিরো, ত্বরণ জিরো হইলে আমার কি হবে? বেগ সর্বোচ্চ। বেগ হলো গিয়ে আমার ম্যাক্স হবে। বেগ যদি আমার ম্যাক্স হয়, বেগ আমার ম্যাক্স হইলে আমার হলো গিয়ে গতিশক্তি, গতিশক্তি হবে হলো গিয়ে ম্যাক্স। গতিশক্তি যদি আমার ম্যাক্স হয় বিভব শক্তি হবে, বিভব শক্তি হবে হলো গিয়ে জিরো। এই যে এই জিনিসটা এখানে হয়েছে। তারপরে দেখো এখানে হলো প্রথমে গেছে আমার হলো গিয়ে এক্স এর ভ্যালু জিরো হলে বা মধ্য অবস্থানে হইলে। এখন দেখো পেন্ডুলাম, ধরো এখানে তো একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটা এইখানে গেল, এইটা হলো আমার সর্বোচ্চ স্মরণ। সর্বোচ্চ স্মরণে যখন যাবে তখন আমার ত্বরণ সর্বোচ্চ। এই জিনিসটার উল্টা হবে, স্মরণ যখন সর্বোচ্চ ত্বরণ তখন সর্বোচ্চ, বেগ তখন হলো মিনিমাম জিরো। বেগ যখন মিনিমাম হবে গতিশক্তি তখন মিনিমাম হবে জিরো হবে, বিভব শক্তি তখন হবে সর্বোচ্চ, তখন সেটা হবে mgh। তো আমার যখন নাকি ত্বরণ সর্বোচ্চ তখন আমার ফর্মুলা হবে হলো গিয়ে ওমেগা স্কোয়ার এ। আমার এখানে কি ছিল ফর্মুলা? ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ছিল, কিন্তু যখন আমাকে টোটাল ফর্মুলা লিখতে বলবে, ধরো আমাদের কোশ্চেনে বলছে যে ত্বরণের সূত্র লিখো, তখন তোমাকে
যখন আমাকে বলবে যে ফর্মুলা লিখতে বলবে, তখন তোমাকে অবভিয়াসলি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখতে হবে। তুমি যদি ওমেগা স্কোয়ার এ লিখো তাহলে এটা তোমার মানে হবে না, কারণ এটা হলো গিয়ে আমার সর্বোচ্চ ত্বরণের ফর্মুলা। আমার ত্বরণের ফর্মুলা বললে সবসময় আমি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখবো। তো এখানে দেখো, আমার এক্স এর জায়গায় আমি এ বসাইছি, আমার ভ্যালু চলে আসছে। আবার ওই আগের মতোই ওমেগার ভ্যালু বসাইছে টোয়াইস পাই বাই টি, ওইটাকে হোল স্কোয়ার করছে, আবার হলো গিয়ে টোয়াইস পাই এফ কে হোল স্কোয়ার করছে। তো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে তোমরা স্লাইডটা নিজেরা দেখলে একটু বুঝতে পারবা। তোমরা একটু নিজেরা এটা নিয়ে ঘাটাঘাটি করো। তারপর যদি না বুঝো তাহলে তো আমরা আসি। এখানে দেখো, আচ্ছা ধন্যবাদ, বুঝতে পারছো। তো এখন আমরা কোশ্চেন দেখি। এখানে আমাদের কি বলছে যে একটি সরল সন্ধিত দোলকের সর্বোচ্চ বেগ, মানে আমার কি ভি ম্যাক্স কত দেয়া আছে, ভি ম্যাক্স এর ফর্মুলা কি ওমেগা এ, আমার দেয়া আছে হলো 0.3। বিস্তার হলো গিয়ে আমার মানে হলো আমার এর ভ্যালু দেওয়া আছে 0.06। তো আমার এখান থেকেই বলছে কি পর্যায়কাল বের করতে। পর্যায়কাল জিনিসটা কি, টি না? তো পর্যায়কালের ফর্মুলা কি, ওমেগা ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইড বাই টি, ওইখান থেকে আমি বের করতে পারি। তো এখান থেকে আমার ওমেগার ভ্যালু আসবে। দেন হলো গিয়ে ওইটাতে আমি যদি এখানে ফর্মুলাটা বসাই, টোয়াইস পাই বা টি ইন্টু এ ইকুয়াল টু 0. এখান থেকে যদি আমি টি এর ভ্যালু আনতে চাই তাহলে টোয়াইস পাই এ 0.3 ইকুয়ালস টু টি। তো ক্যালকুলেটর যদি তোমাদের হাতের কাছে থাকে তো তোমরা ক্যালকুলেশন করে বের করে দেখো কত আসে। তো এখানে হলো কি আমার এর ভ্যালু কত আসে, এর ভ্যালু যেটা থাকে ওটা হলো গিয়ে আমি 3 দিয়ে কাটলে 2 আসে। কত আসবে ভ্যালু, আসবে কিছু একটা হয়তো বা, আমার এখন হাতে ক্যালকুলেটর নাই তো। তোমরা এটা ক্যালকুলেট করে নিও। আচ্ছা এটাই হবে মনে হয়, এরকম একটা ভ্যালু আসবে হাতে ক্যালকুলেট করলে। তারপরে কি এখানে বলছে যে সরল দোলকের গতিসম্পন্ন কোনো বস্তু কণার গতীয় সমীকরণ দেয়া আছে। বলছে সর্বাধিক বেগ কত, সর্বাধিক বেগ হলো ভি ইকুয়ালস টু ওমেগা এ। তো এখানে আমার ওমেগার ভ্যালু কত, এই যে এইটা না, আমি যদি আমি এটাকে এ সাইন ওমেগা টি ডেল এর সাথে তুলনা করি, এটা আমার ওমেগা আসতেছে 31 আর এ আসতেছে হলো 20। তাহলে আমার ফর্মুলা কি আসে, 31 ইন্টু 20, আমার ভ্যালু আসে হলো 620। এই যে এটা, বুঝছো এটা কিভাবে করছি? সরণের সম্পর্ক এ সাইন ওমেগা টি মাইনাস ডেল। আচ্ছা, তো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হলো গিয়ে যে সরল দোলন গতি সম্পন্ন একটি কণার বিস্তার দেয়া আছে, মানে হলো আমার এ দেওয়া আছে, কম্পাঙ্ক মানে হলো এফ দেওয়া আছে, সর্বোচ্চ দ্রুতি। এই তো দেখছো ঘুরায় ফিরে কিন্তু আমাদের সবসময় দ্রুতিটাই দিতেছে। তো ভি ইকুয়ালস টু কি ওমেগা এ, ওমেগার ভ্যালু কি টোয়াইস পাই এফ, আর হলো এ থাকতেছে। তো আমার এখানে দিয়ে দিছে কিন্তু সবকিছুই, টোয়াইস পাই এফ এর ভ্যালু হলো 2.5 আর এর ভ্যালু হলো 0.02। তো এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেট করলে আমার যে ভ্যালুটা আসবে ওটা হলো এরকম, এরকম কিছু একটা। এটা তোমরা হ্যাঁ ক্যালকুলেটরে করতে পারো, আবার হাতেও ক্যালকুলেট করা যায়। যেহেতু ক্যালকুলেটর আছে সেকে হাতে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। তারপরে দেখো এখানে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে। এখানে বলছে কি যে সরল ছন্দিত গতিসম্পন্ন কণা গতিপথের মধ্য অবস্থানের জন্য কোনটি সঠিক। মধ্য অবস্থান কি, যখন আমার হলো পেন্ডুলামটা এইখানে থাকবে, এইখানে থাকলে কি হয়, আমার সরণ শূন্য, ত্বরণ শূন্য, বেগ সর্বাধিক, গতিশক্তি সর্বাধিক, তারপরে কি বিভব শক্তি সর্বনিম্ন বা জিরো। তো এইখানে আমার হলো গিয়ে আহ বেগ সর্বনিম্ন হবে না, আমার হলো বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, এই জিনিসটা বুঝছো। চিত্র এঁকে মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তারপরে আরেকটা আছে যে সরল সন্নিহিত স্পন্দনে স্পন্দনশীল কণার বেগ শূন্য হয় কখন। বেগ শূন্য হয় মানে হলো গিয়ে আমার বেগ যখন শূন্য তখন আমার সরণ সর্বাধিক। তো সরণ সর্বাধিক হলে ত্বরণও আমার সর্বোচ্চ হবে। এই যে ত্বরণ সর্বোচ্চ হবে, সরণও সর্বোচ্চ, এখানে দুইটাই আমার আনসার। দুইটা দেয় না সহজে, বাট এখানে হয়ে গেছিল। এটা অনেক আগের কোয়েশ্চেন, 13-14 সালের। তারপরে কি টাইপ 4-এ যাই। এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, আর এটার সাথে না আমাদের ওই যে আমরা যে আধুনিক পদার্থ বিজ্ঞান পড়ছিলাম না, আধুনিক পদার্থবিজ্ঞানের ওইখানে আমাদের কিন্তু এরকম 3টা ফর্মুলা ছিল, স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি। ওইটার সাথে এটা তোমরা মিলায়া পড়লে তোমাদের জন্য মনে রাখা ইজি হবে। দেখো এখানে আধুনিক পদার্থবিজ্ঞানে কি ছিল, যে স্থিতিশক্তি ছিল হলো গিয়ে এম নট সি স্কোয়ার, হ্যাঁ, তারপরে হলো গতিশক্তি ছিল হলো এম মাইনাস এম নট সি স্কোয়ার, আর হলো গিয়ে টোটাল শক্তি ছিল হলো এম সি স্কোয়ার। তো এইখানে দেখো, এইখানে আমার হলো স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, কে কে যদি হলো আমি
ভাঙাই, ওমেগার ভ্যালু কি ছিল? ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তো এখান থেকে আমার কে এর ভ্যালু আসলে ওমেগা স্কোয়ার এম আসে না? এই যে কে এর ভ্যালু হলো ওমেগা স্কোয়ার এম, ওইটা আনছে। দেন হলো গিয়ে এখানে দেখো আমি তো বলছিলাম ব্যানার থাকতে আমাদের তোমার প্রিয় জায়গা হাত তৈরি করো লোকগুলো সব রাখো, না রাখলে ইয়া দেখবো কেমনে, এই যে দেখো এগুলো রাখো কারণ কেমনে মনে কেমনে আচ্ছা ধরতে হবে কেন। আচ্ছা, তো দেখো এখানে আমাদের হলো কে এর ভ্যালু আসছে হলো গা ওমেগা স্কোয়ার এম, ওইটা আমরা বসাইছি। দেন হলো গিয়ে এক্স এর যে ভ্যালু ওইটা বসাইছে। এই জিনিসটার দরকার হয় না, এই জিনিসটার কোনোই দরকার নাই, এই পার্টটুকু ইম্পর্টেন্ট। এই যে এই পার্টটুকু ইম্পর্টেন্ট আমার। দেখো তারপরে কি বলছে যে গতিশক্তি, গতিশক্তি হবে হলো গিয়ে কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর হলো এর ভ্যালু তো থাকলো, এখানে হলো গিয়ে কে এর ভ্যালুটা বসাইছে। এইটুকুর দরকার নাই কোনো। তো এখানে দেখো একটা মিল কি তোমরা পাইতেছো? এম নট ছিল আর এখানে আছে হলো আমার কে। এখানে ছিল এম মাইনাস এম নট, তো এখানে হয়েছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার এখানে যদি আমি তুলনা করি তাহলে আমার এম নটটা আসতেছে কি? এম নট ইকুয়ালস টু আমার আসতেছে হলো গিয়ে কে, আর এম ইকুয়ালস টু আসতেছে হলো গিয়ে আমার এ স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস, না এম মাইনাস এম নট আসতেছে। যদি তুলনা করি, প্রপারলি তুলনা করতে হবে আমাদের। এটা আমি কেন করতেছি? যাতে তোমাদের হলো দুইটা সূত্রই মনে রাখতে সুবিধা হয়। এম মাইনাস এম নট এর জন্য আমাদের আসতেছে হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর তাহলে এম এর জন্য কি আসবে? এম এর জন্য আসবে হলো আমার এ স্কোয়ার এ। এই যে দেখো, সরি এখানে হবে হলো এক্স স্কোয়ার, নিজেরই প্যাচ লেগে গেছে। এখানে হবে হলো এক্স স্কোয়ার, আর এখানে হলো গিয়ে এম এর জন্য আসবে তাহলে আমার হলো এ স্কোয়ার। এই যে, তো এই ছিল হলো আমাদের ফর্মুলা। তো আধুনিক পদার্থবিজ্ঞান আর এই ফর্মুলাগুলো তোমরা যদি একবারে মুখস্থ করো বা একবারে মনে রাখো ট্রিক্স অনুযায়ী, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আরেকবার আমি বুঝিয়ে দিই। আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটাতে যদি যাও, ওইখানে দেখবে স্থিতিশক্তি, গতিশক্তি আর টোটাল শক্তির একটা ফর্মুলা আছে। তো ফর্মুলা গুলা ছিল হলো গিয়ে অনেকটা এরকম, যে স্থিতিশক্তির ফর্মুলা ছিল এম নট সি স্কোয়ার, তারপর হলো গতিশক্তির ফর্মুলা ছিল হলো এম মাইনাস এম নট সি স্কোয়ার, আর টোটাল শক্তি ছিল এম সি স্কোয়ার। তো এইখানে এইখানে আমাদের দেখো স্থিতিশক্তির ফর্মুলাটা কি? স্থিতিশক্তির ফর্মুলা হলো, এটার দরকার নাই। আচ্ছা, এটা যেহেতু দরকার নাই, দাঁড়াও এটা আর কি হাইড করে দেই, তাহলে তোমাদের নিজেদেরও বুঝতে সুবিধা হবে। দেখো, হুম, এখানে স্থিতিশক্তি হলো হাফ কে এক্স স্কোয়ার। কে এর ভ্যালুটা কোত্থেকে আসছে? ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। ওইখান থেকে হলো গিয়ে কে যদি আমি আনি তাহলে এম ওমেগা স্কোয়ার আসতেছে। তো এখানে আমার চেঞ্জ কি হয়েছে? এক্স স্কোয়ারটা এখানে আছে। তারপরে এইখানে কি হয়েছে? আমার গতিশক্তির ভ্যালু কি? গতিশক্তির ভ্যালু হলো হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইখানে দেখো এক্সট্রা কি আসছে? এ স্কোয়ারটা আসছে। তারপর হলো মোট শক্তির ভ্যালু কি? মোট শক্তির ভ্যালু হলো হাফ কে এ স্কোয়ার। তো এখানে দেখো এটার সাথে যদি আমি তুলনা করি, আধুনিক পদার্থবিজ্ঞানের ফর্মুলা আর এটার ফর্মুলার সাথে যদি আমি তুলনা করি, তাহলে হলো আমার সি স্কোয়ার কিন্তু সবগুলাতেই থাকতেছে। সি স্কোয়ারটা জিনিসটা হলো এটার সাথে কে, কে এর সাথে তুলনা করলে পাবো। আর এম নট, এম মাইনাস এম নট আর এম, এই তিনটার ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার এম এর ভ্যালু আসতেছে, মানে এম নট এর ভ্যালু আসতেছে হলো এক্স স্কোয়ার, আর এম মাইনাস এম নট এর ভ্যালু আসতেছে হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে কি যে তাহলে আমার আলটিমেটলি এম এর ভ্যালু আসবে হলো এ স্কোয়ার। তোমরা নিজেরা খাতায় লিখে তুলনা করে তাহলে তোমাদের নিজেদের জন্য সুবিধা হবে। আমি পার্সোনালি এইভাবে মনে রাখতাম, তাহলে আমার সূত্রগুলো মনে রাখা কষ্টকর, বেশি একটা কষ্ট লাগতো না, অনেক ইজিলি মনে রাখতে পারতাম একটা চ্যাপ্টারের সূত্র দিয়ে। তারপরে এখানে দেখো যে এক চক্রে গড় গতিশক্তি সমান সমান হলো স্থিতিশক্তি, এইটা লাগে না, জাস্ট হলো গিয়ে এইটুকু মনে রাখো, গড় গতিশক্তি ইকুয়ালস টু স্থিতিশক্তি হয়। তারপর হলো সাম্যাবস্থায় স্থিতিশক্তি শূন্য, এই জিনিসটা লাগে, গতিশক্তি সর্বোচ্চ। এই জিনিসটা আমরা তো ইয়ার সময় পড়ছিলাম যে যখন আমাদের হলো গিয়ে ভি জিরো, এটা তো সাম্যাবস্থান, তো তখন আমাদের কি সরণ শূন্য, ত্বরণ শূন্য, বেগ সর্বোচ্চ, তাহলে আমাদের গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি শূন্য। তো ওই জিনিসগুলো এখানে ঘুরায় ফিরায় ইউজ করছে। তখন আমরা কোয়েশ্চেন সলভ করলে হয়তো বা বুঝতে পারবো। এখানে কিছু শর্টকাট আছে। যে দেখো যখন আমার ইকে মানে হলো গতি শক্তি, ইপি মানে হলো বিভব শক্তি এর এন গুণ হবে, তখন এক্স এর ভ্যালু হবে প্লাস মাইনাস এ বাই রুট ওভার এন প্লাস ওয়ান। তারপরে হলো এখানে দেখো একটা এক্সাম্পল দিছে যে এ আমার যদি গতি শক্তি বিভব শক্তির দুই গুণ হয় তাহলে ভ্যালু কত হবে? রুট ওভার মানে প্লাস মাইনাস এ বাই রুট ওভার থ্রি। এই যে টু প্লাস ওয়ান হয়ে গেছে থ্রি।
তারপর হলো গিয়ে যখন আমার 3 হবে তাহলে হলো নিচে হলো 1 বেড়ে যাবে। যেটা বলবে নিচে হবে রুটের চাইতে 1 বেশি, যেটা বলবে নিচে হবে রুটের চাইতে 1 বেশি, যেটা বলবে নিচে রুটের মধ্যে তার চেয়ে 1 বেশি। বেশি, এভাবে মনে রাখতে পারো। আবার যখন বলবো মোট শক্তি ইপি এর n গুণ, তখন জাস্ট হলো গিয়ে আমার যেটা বলবে সেইটাই। মোট শক্তি খেয়াল রাখবা, মোট শক্তির জন্য একরকম, আর হলো গতি শক্তি বিভব শক্তির জন্য আলাদা রকম। তো এই দুইটা জিনিস প্যাচ লাগায়ও না। তো যদি শর্টকাটটা মনে রাখতে কঠিন লাগে, তোমরা নর্মাল ফর্মুলা ইউজ করবা। নর্মাল ফর্মুলা কি, যে যখন আমার এখানে যেটা বলছে এই কোশ্চেনটা যদি আমি নর্মাল ফর্মুলাতে ইউজ করি, ই কে এর জন্য কি, ই কে আমার হলো গতি শক্তি, তার মানে হলো গিয়ে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো গতি শক্তি হলো আমার, সরি বিভব শক্তি হলো গিয়ে আমার হবে 2 থাকলো, তারপরে হাফ কে এক্স স্কোয়ার। এই হাফ কেটে দিলাম, কে কে কেটে দিলাম, তাহলে আমার থাকতেছে স্কোয়ার ইকুয়ালস টু 3 এক্স স্কোয়ার। তো আলটিমেটলি যদি আমি রুট সরাই দিই তাহলে আমার এক্স এর ভ্যালু আসতেছে √3। তো তোমরা চাইলে ফর্মুলা থেকে মনে রাখতে পারো অথবা শর্টকাট মনে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। যেহেতু এখানে দুইটার জন্য ইন্ডিভিজুয়ালি দুইটা শর্টকাট আছে, তো আমি পার্সোনালি চাইবো যে তোমরা এরকম মানে ফর্মুলা থেকে অ্যাপ্লাই করো। এটা তোমাদের জন্য আর কি, শর্টকাটটা ভুলে যাইলেও তোমরা আর কি পরীক্ষার হলে আনসার করে দিয়ে আসতে পারবা। কিন্তু যদি তোমরা শর্টকাটটাই মনে রাখো তাহলে পরে দেখা যাবে যে তোমরা মানে কিভাবে আসছে এটাও ভুলে গেছো আর মেইন ফর্মুলাটাও ভুলে গেছো। তো তারপরেও তোমাদের প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। এখানে দেখো দুইটা কোয়েশ্চেন আছে, যে এখানে কি বলছে, সরল দোলক গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। মানে কি, আমার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, টিইপি। তো এখানে কি বলছে, সাম্যাবস্থান থেকে 2 মিটার দূরে, তার মানে হলো আমার বিস্তার হলো গিয়ে 2 সেন্টিমিটার। তো এখানে আমরা যদি শর্টকাট অ্যাপ্লাই করি গতিশক্তি স্থিতিশক্তির, তাহলে হবে হলো গিয়ে আমার, সরি এখানে চাইছেই তো বিস্তার, বিস্তার কত, এখানে হলো সরণ, এটা হলো সরণ দেয়া আছে, এটা হলো আমাদের সরণ দেয়া আছে, এক্স এর ভ্যালু দেয়া আছে। তো আমরা কি জানি, শর্টকাট যদি অ্যাপ্লাই করি তাহলে এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু হবে এ √3 গুণ, না তাহলে √4 আসবে। তো এর ভ্যালু আসবে হলো গিয়ে এক্স √4, বা হলো এক্স ইন্টু 2, বা 4 সেন্টিমিটার এরকম আসতেছে আমাদের বিস্তারের ভ্যালু। তোমরা চাইলে মেইন ফর্মুলা দিয়ে করতে পারো। মেইন ফর্মুলা দিয়ে যদি করি এই যে এরকম ভাবে হবে, মেইন ফর্মুলা দিয়ে করলে এরকম হবে আমাদের। তারপরে কি এখানে কি বলছে, যে একটি বস্তু 4 মিটার বিস্তারে সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন করেছে, সাম্যাবস্থা হতে কত দূরে গিয়ে গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে। তো এখানে কি হবে, আমার গতিশক্তি আর হলো ইপি সমান হবে, গতিশক্তি সমান, এক নিচে 1 বেড়ে যাবে, তো সেই ক্ষেত্রে হবে a√2 ইকুয়ালস টু এক্স। তো এখানে আমার হলো গিয়ে যে কি বলছে, বিস্তারের সমান, আমার হলো বিস্তার দেয়া আছে, এক্স এর ভ্যালু হবে হলো গিয়ে এখানে 4, নিচে থাকলে হলো √2, তাহলে আমার আলটিমেটলি ভ্যালু আসবে 2√2, এক্স এর ভ্যালু আসবে 2√2। তো এইগুলা তোমরা নিজেরাও ওই মেইন ফর্মুলা দিয়ে করতে পারো, শর্টকাট দিয়ে করতে পারো, ইচ্ছা। তারপরে কি এখানে একটা রিটেন কোয়েশ্চেন আছে, এটা ভার্সিটি ক থেকে নেওয়া। ভার্সিটি ক থেকে নেওয়া, তোমরা হলো যদি এটা নিজেরা সলভ করতে পারো তো পারলা, যদি না পারো তাহলে ওইখানে আর কি সলভটা দেয়া আছে, দেখে নিও। এটা হলো তোমাদের টাস্ক হিসেবে থাকবে, টাস্কে সাবমিট করবা এটা। তারপরে আমরা নতুন একটা টপিকে যাই, এটা হলো স্প্রিং এর দোলনকাল ধ্রুবক আর তুল্য স্প্রিং ধ্রুবক। তো দোলনকাল, এখানে একটা জিনিস, যে সরল দোলকের কৌণিক বিস্তার যদি আমার হলো কত হয়, যদি আমাদের হলো 4 ডিগ্রির চাইতে ছোট হয় বা সমান হয় তাহলে হলো গিয়ে সেটা হলো সরল দোলকের মতো থাকবে। আহ তারপরে কি, যে এখানে হলো গিয়ে আমাদের বলে দিছে যে এর বেশি হলে দোলন পথ সরল রৈখিক না হয়ে বৃত্তাকার হয়ে যাবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে কি, যে দোলনকাল দেয়া আছে, দোলনকালের ফর্মুলা T = 2 π√L/g। তো এখান থেকে জি এর ফর্মুলাটা বের করছে আর কি, জি স্কোয়ার করে তারপর বের করছে, জিটাও লাগে মাঝে মধ্যে। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, দোলনকাল ভর ও বিস্তারের উপর নির্ভর করে না, এটা মাঝে মধ্যে কোশ্চেনে দিয়ে দেয় ডিরেক্ট। তারপরে দেখো স্প্রিং এর ক্ষেত্রে কি, স্প্রিং এর ক্ষেত্রে 2 π√, আমাদের হলো দোলনকালের ক্ষেত্রে ছিল কি L/g, স্প্রিং এর ক্ষেত্রে হলো এক্স, এইটা হলো গিয়ে যতটুকু প্রসারিত হয়েছে। তারপর হলো কার্যকর দৈর্ঘ্য হবে হলো গিয়ে, কোন পার্টটুকু আরেকবার বলবো, ফর্মুলার টুকু।
ফর্মুলাটা আরেকবার বলবো নাকি ম্যাথটুকু? আচ্ছা, এখানে হলো জাস্ট আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করছি যে হলো যদি আমার বিস্তার 4 ডিগ্রির চেয়ে ছোট বা সমান হয় তাহলে হলো গিয়ে আমার সরলরৈখিক হবে, না হলে হলো বৃত্তাকার হয়ে যাবে। দেন হলো গিয়ে দোলনকালের একটা ফর্মুলা আছে, টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। ওইখান থেকে হলো জি এর ভ্যালুটা বের করা, যেহেতু আমার জিটা রুটের ভিতর আছে তো জি বের করার জন্য আমার হলো গিয়ে স্কোয়ার করা লাগবে। তো আমি যদি স্কোয়ার করি তারপর হলো এখানে টোয়াইস পাইটা নিচে চলে যাবে, টিটা আর নিচে। তো এরকম ভাবে আলটিমেটলি আমার জি এর ভ্যালুটা আমি বের করছি। এখানে আহামরি তেমন কিছু করা হয় নাই। তো তারপরে হলো গিয়ে আমরা যেটা করছি সেটা হলো যে এইখানে হলো স্প্রিং এর ক্ষেত্রে কি, স্প্রিং এর ক্ষেত্রে হলো জাস্ট এইখানে ডিফারেন্সিয়েটটা হয়েছে। আগেরটাই ছিল হলো গিয়ে এল, এখানে হলো এক্স, এই জিনিসটাই আসছে। তো এখানে হলো গিয়ে আমার এক্স, যেই জিনিসটা এক্স এর ডেফিনেশনটা হলো যে কতটুকু প্রসারিত হয়েছে, ওই জিনিসটাই হলো এখানে এক্স এর ভ্যালু। তারপরে এখানে আমরা হলো গিয়ে যে টি, টি এর ফর্মুলা কি, টোয়াইস বাই রুট ওভার এল বাই জি না, তো টি সমানুপাতিক রুট ওভার এল, তারপর টি সমানুপাতিক 1/জি, তারপর হলো এল সমানুপাতিক টি স্কোয়ার, জি সমানুপাতিক 1/টি স্কোয়ার, এই জিনিসগুলো মাঝে মধ্যে কাজে লাগে। তো আর হলো এল সমানুপাতিক জি, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অনেকে ভুল করে, এইটা তোমরা মানে এটা মনে রাখো যে এল সমানুপাতিক জি। তারপরে এখানে আরো কিছু থিওরি দেওয়া আছে যে দোলনকাল ইকুয়ালস টু 2 একবার টিক শব্দ করার সময়। তো টি ইকুয়াল টু সময় বাই দোলনকাল, স্মল টি বাই এন, এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটা প্যাচ লাগাও না, আমার নিজের প্যাচ লাগতো তো আমি এটা হাইলাইট দিয়ে হাইলাইট করে রাখছিলাম। তারপরে কম্পাঙ্ক ইকুয়ালস টু, যেহেতু 1/ক্যাপিটাল টি আর টি এর ভ্যালু হলো স্মল টি বাই এন, তো এটা উল্টায় যাবে। তো আসলে এখানে সবগুলা জিনিস হলো ফর্মুলার খেলা, তো তোমরা হলো নোট করার সময় সবগুলা ফর্মুলা একসাথে লিখে রাখবা, যাতে একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার সময় সবগুলা ফর্মুলা তোমাদের মাথায় থাকে। এখানে দেখো, এখানে কি বলছে, এম ভরের একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে যুক্ত আছে, স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত হয়ে, এখানে হলো এ পরিমাণ প্রসারিত হয়েছে, তার মানে এটা হলো আমার এক্স এর ভ্যালু, এটা হলো আমার এক্স এর ভ্যালু। দেন হলো ছেড়ে দেওয়া হলে টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকলো, যদি বস্তুটির ভর 4m করা হয় নতুন পর্যায়কাল কি হবে? তো আমাদের টি এর ইয়া ছিল কি, ফর্মুলা কি, টোয়াইস পাই রুট ওভার এক্স বাই জি ছিল। তো এখানে হলো আমাদের কি বলে, ভরটা চেঞ্জ হয়েছে, আর হলো গিয়ে এক্স এর ভ্যালু যেটা ছিল সেটাই আছে। তো এখানে আমাদের আলটিমেটলি আহ ভরের সাথে আমাদের কাজ করতে হবে। তো ভরের সাথে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের হলো গিয়ে, আচ্ছা দাঁড়াও, এটার সলভটা আমি একটু পরে দিতেছি। এইখানে এটাতে যাই। এখানে কি বলছে যে একটি স্প্রিং ভরে এক প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলানো আছে, এটি 8 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটি একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে? তো এখানে হলো গিয়ে আমার কি, এম ভর দেওয়া আছে হলো 8 সেন্টিমিটার প্রসারিত হয়, এটা হলো আমার এক্স এর ভ্যালু। এখান থেকে যদি আমি টি এর ফর্মুলা দেই, টোয়াইস পাই রুট ওভার এক্স বাই জি, তো এই ফর্মুলা দিলে আলটিমেটলি আমার ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হবে হলো এইটা। তোমরা ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেটরে আমার আশেপাশে ক্যালকুলেটর নাই। এটার সলভটা আমি পরে দিতেছি। তারপর হলো এখানে আরেকটা আছে যে এখানে কি বলছে যে একটি স্প্রিং এর অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলিয়ে দেওয়া হলে এত পরিমাণ বৃদ্ধি পায়, এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরো এত পরিমাণ বৃদ্ধি করা হলে মোট বস্তুর শক্তি কত হবে? মোট বস্তু শক্তি বলছে, তো এখানে সেই ক্ষেত্রে আমার হলো হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে হবে, দেন ওইখান থেকে হলো গিয়ে আমার ভি বের করতে হবে। এটা হলো তোমরা ভার্সিটি কোয়ার কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবা। এখানে আমি প্রসেসটা বলে দিছি যে মোট শক্তির জন্য আমাদের হলো হাফ এম ভি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, দেন ভি স্কোয়ার এর জন্য হলো আমাদের ভি এর ভ্যালুটা বের করা লাগবে। এটা তোমরা টাস্ক হিসেবে করবা, ভার্সিটি কোয়ার কোশ্চেন ব্যাংকে আছে, যদি না বুঝো বলবা, আমি অথবা বিপ্লব ভাই তোমাদেরকে বুঝাই দিব। তারপরে আমাদের হলো টাইম কম আর আমাদের হলো টপিকও বাকি আছে, তো এই ক্ষেত্রে আমাদের একটু টেনে টেনে যাওয়া লাগবে। এখন দেখো এখানে হলো টাইপ 6 নাম্বার, সরল দোলক আর হলো সেকেন্ড দোলকের মধ্যে যে জিনিসগুলা। তো দোলনকালের ফর্মুলা একটু আগে আমরা পড়ছি, আর ওইখান থেকে আমরা হলো বিভিন্ন সম্পর্কও দেখছি, যেমন টি এর সম্পর্ক, এল এর সম্পর্ক, এগুলো দেখছি। এখন হলো সেকেন্ড দোলকের ক্ষেত্রে দেখো, দোলনকাল 2 সেকেন্ড হলে দোলককে সেকেন্ড দোলক বলে। তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট থিওরি আছে, এই থিওরি গুলো পড়ো, এই থিওরি গুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর হলো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক টি, এফ ইকুয়াল টু 1/টি, যেহেতু আমার টি সবসময় 2 সেকেন্ড হয় তাহলে হলো গিয়ে আমার কম্পাঙ্ক হবে হলো 0.5 হার্জ। তারপর হলো ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হলো 0.99 মিটার অথবা 1, বাট 0.99 দেওয়াটাই অ্যাকুরেট বেশি, 1 দিতে যাইও না।
এখানে দেখো কিছু কোয়েশ্চেন আছে যে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। এখানে যেহেতু আমার অপশন বেসড ছিল আর ওয়ান অপশন ছিল, তো আমি ওয়ান দিব, বাট এমনি যদি আমাকে এটা তোমার থিওরি কোয়েশ্চেন হিসেবে সেকে আসে যে কত দৈর্ঘ্য কত, তখন তুমি দিবা হলো 0.99 মিটার, অথবা সেন্টিমিটার যদি দিতে চাও তাহলে হলো গিয়ে আমাদের সেন্টিমিটারে নিয়ে কনভার্ট করে দিবা। এখানে দেখো কি বলছে, এল কার্যকরী দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে কোনটি। দোলনকাল কি টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, তো এখানে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি আছে, তো এখানে নাই, এখানে নাই, তো আলটিমেটলি এটাতে যেহেতু আমার একটা ঠিক, তো বাকিটা এটা ঠিকই হইতেই হবে। তারপরেও আমরা দেখি তো কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু 1/t না, তো 1/t যদি হয় তো সেই ক্ষেত্রে আহ টি এর ফর্মুলা কি টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, ওইটা যদি আমি বসাই, সরি কৌণিক কম্পাঙ্ক, এখানে কম্পাঙ্ক চাই না, কৌণিক কম্পাঙ্ক হলো ওমেগা, ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি। তো টি এর ফর্মুলা কি, টি এর ফর্মুলা হলো গিয়ে আমার টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, তো এই টু পাই কাটা যাবে, তো থাকতেছে কি আলটিমেটলি আমার জি বাই এল। তো এই যে এটা এখানে বসানো হয়েছে। তারপরে কি 9 নাম্বার কোয়েশ্চেন, 9 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে যে 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়, যদি দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করা হয় 60 বার দোল দিতে কত সময় লাগবে। তো এখানে আমাকে বলে দিছে যে 1 মিনিটে 60 বার দোল দেয়। আমরা মনে আছে যে একটা কোয়েশ্চেন করছি, মানে একটা পড়ছিলাম যে টি ইকুয়ালস টু টি বাই এন। তো এখানে হলো আমার এন এর ভ্যালু হলো 40, আর হলো গিয়ে কি বলছে এখানে যে প্রতি মিনিটে মানে হলো আমার সেকেন্ড হবে হলো 60 সেকেন্ড। তো সেক্ষেত্রে আলটিমেটলি 60/40 আমার থাকতেছে কত 3/2। তো এখানে তারপরে কি বলছে যে পরের বারে আমার কি হয়, তো 200 সেন্টিমিটার করা হলে 60 বার দোল দিতে কত সময় লাগবে, তো পরের আমার আসলে টাইমটা বের করতে বলছে এখানে। তো এখন দেখো এখানে আমার টি বের হয়েছে 3/2, তো সেই ক্ষেত্রে টি এর ফর্মুলা কি, টি এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, এখানে হলো আমার জি এর কোনো দরকার নাই, এখানে আমার দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা। তো সেই ক্ষেত্রে আমি যদি T1/T2 বের করি, আর এখানে যদি L1/L2 দেই, হ্যাঁ আপু বলো। টাস্ক কোথায় দেওয়া হয়, টাস্ক তো আমি টাস্কের একটা গ্রুপ লিংক আমি গতকালকে দিয়ে দিছিলাম। টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের টাস্ক সাবমিট করার জন্য, ওইখানে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছিলাম, আজকে আবার দিয়ে দিবনি, তুমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করো। ডিসকাশন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের একটা, ওইখানে দেওয়া হয়। আচ্ছা এখানে দেখো আমাদের T1 T2 এর জন্য আমরা এই ফর্মুলা দিছি, এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমার হলো L1 এর ভ্যালু হলো 50, L2 এর ভ্যালু হলো আমার 200, তো ভাগ করলে আলটিমেটলি 1/4 থাকে, ওইটাকে রুট করলে 1/2 আসতেছে। তো আমার T1 এর ভ্যালু হলো 3/2, T2 এর ভ্যালুটা আমার বের করতে হবে। তো এখান থেকে আমি যদি T2 এর ভ্যালুটা বের করি, T2 এর ভ্যালু আমার কত আসে, T1 এর ভ্যালু হলো আমার 3/2, আর এইখানে টুটা এখানে চলে আসলে T2 এর ভ্যালু আসতেছে আমার আলটিমেটলি গিয়ে 3। তো এখন T2 এর ভ্যালু যদি আমার 3 আসে, তো আমরা T2 ইকুয়ালস টু কি লিখতে পারি, T2 ইকুয়ালস টু টি প্রাইম বাই এন প্রাইম। তো এখানে আমার বলে দিছে কি সময় হলো 60 বার দোল দিবে, মানে হলো এন প্রাইম এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার হলো সময় লাগবে, মানে স্মল টি চাইছে, স্মল টি যদি আমি বের করি 3 × 60, আলটিমেটলি 180। এই যে এটা, তো এই টাইপের যে কোয়েশ্চেন গুলো থাকে ওগুলোতে না ম্যাক্সিমাম 180 হয়, তোমরা চাইলে নিজেরাও দেখতে পারো, এরকম অনেক কয়েকটা কোয়েশ্চেন থাকে, তো ওগুলাতে ভ্যালু তোমার 180 হয়। আচ্ছা তো আমরা এখন পরের কোশ্চেনটাতে যাই যে একটি সরল দোলকের দৈর্ঘ্য এল, এর দোলনকাল অর্ধেক করতে দৈর্ঘ্য কত করতে হবে। তো আমাদের সম্পর্ক কি, টি সমানুপাতিক রুট ওভার এল। তো এখানে কি বলছে, দৈর্ঘ্য বের করতে বলছে, তো দৈর্ঘ্যটা আমাদের রুটের মধ্যে আছে, দৈর্ঘ্যটাকে আমাদের আলাদা করতে হবে, সমানুপাতিক টি স্কোয়ার। তো আমাদের এখানে কি করছে যে দোলনকাল অর্ধেক করতে হবে, তো দোলনকাল যদি অর্ধেক করি তাহলে হলো গিয়ে আমাদের ওয়ান টি সমান 1/4 হবে না। দেখো আমি যদি অর্ধেক করি, অর্ধেক করলে স্কোয়ার করতে হইতেছে 1/4 আসবে আলটিমেটলি ভ্যালু L/4 বা 1/4। তারপরে 11 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলছে যে একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল তোমার অসীম হবে, এটা হলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এগুলো দেয় সেকের মধ্যে এরকম ভাবে দিয়ে দিতে পারে, তো এগুলো তোমরা একটু খেয়াল করো। তারপরে দেখো যে একটি সরল দোলকের দোলনকাল 20% বৃদ্ধি করতে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। যদি আমার দোলনকাল ধরো ইনিশিয়ালি আমার দোলনকাল কত ছিল, ইনিশিয়ালি আমার 1 ছিল, দেন হলো আমি 20% বাড়াইছি, মানে হলো পরে আমার 1.2 হয়েছে। তো
তো দৈর্ঘ্য কত? এল সমানুপাতিক টি স্কোয়ার আমরা জানি, তো 1.2 কে যদি আমি স্কোয়ার করি আলটিমেটলি 1.44 আসতেছে। তো বৃদ্ধি কত পাবে? বৃদ্ধি পাবে হলো 0.44। তো 0.44 কে যদি আমি অপশন আকারে লিখতে যাই তো মনে হয় এইটাই আমার হলো 0.44 এর ভ্যালু আসে, আমি শিওর না, তোমরা একটু ক্যালকুলেট করে দেখো। তো এরকম একটা হওয়ার কথা। তারপরে কি, তারপর হলো আমাদের টাইপ 7, আর হলো এটা মোস্ট প্রবাবলি লাস্ট টাইপ। তো এখানে দেখো একটা কোয়েশ্চেনে ছিল কোয়েশ্চেন ব্যাংকে, এটা তেমন একটা মানে ইম্পর্টেন্ট টপিক না, এটা মাত্র 1 স্টারের একটা টপিক, এটা পড়লেও হয় না পড়লেও হয়। তো এখানে জাস্ট এইটুকু জিনিস জানে রাখো যে যখন আমরা লিফট হলো ত্বরণে উপরে উঠাই তখন আমাদের হলো জি বৃদ্ধি পায়, আর যখন নাকি নিচে নামে তখন জি হলো নেগেটিভ হয়। তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছে। এখানে দেখো সরল দোলকের দোলনকাল টি, দোলকটি উপরে এত সমত্বরণে উঠলে, যেহেতু উঠতেছে তাহলে আমার জি এর ভ্যালু, জি প্রাইমের ভ্যালু হবে জি প্লাস জি/3। তো করলে কত আসে? আমার আলটিমেটলি ভ্যালু আসে হলো গিয়ে 4g। তো এরকম আসে একটা ভ্যালু। তো ভিতরে নেওয়া হলে দোলনকাল কত হবে? এখানে আমি টি এর ফর্মুলা দিব, টি এর ফর্মুলা দিব হলো টুয়াইস পাই √L/জি প্রাইম দিব। জি প্রাইমের ভ্যালু আমার এটা আসে, এটা দেওয়ার পরে আমার হলো আলটিমেটলি যে আনসার আসবে, এখানে আনসার দেওয়া ডি মানে নান। আনসারটা কত আসে এটা তোমরা নিজেরা বের করে টাস্কে সাবমিট করবা, এটা তোমাদের টাস্ক হিসেবে থাকবে, এটা তোমাদের টাস্ক হিসেবে থাকবে। তো এই মূলত ছিল আজকের ক্লাসটা। তো তোমাদের যদি নিজেদের কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো। বলছিলাম একটা কোশ্চেন করায় দিব, কই গেল ওই কোশ্চেনটা? এই তো, এই যে এখানের এই কোশ্চেনটা ছিল যে এটা আমরা করে দিব বলছিলাম। এখানে বলছি কি যে এম ভরের একটি বস্তু, আর এখানে হলো গিয়ে আমার ভরটা বৃদ্ধি পেয়ে 4m হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপু, সহজভাবে বুঝতে পারছো। একটু মানে স্লাইড গুলা দিয়ে দিব আমি, দাগানো স্লাইডটাও দিব আর হলো দাগানো ছাড়াও স্লাইডটা দিব, ওগুলা একটু দেখো তাহলে আরো ইজি লাগবে। আর কোশ্চেন ব্যাংকটা টোটালি মানে কোশ্চেন ব্যাংকটা চেষ্টা করবা হলো মাস্ট বি মানে কোশ্চেন সলভ করার, তাহলে তোমাদের কনফিডেন্স অনেকটা বেশি বিল্ড আপ হবে। আর কোশ্চেন ব্যাংক থেকেই দেখবা কমন পাবা সেকের ক্ষেত্রে। এই টাইপ গুলো একদম হুবহু রিপিট হবে, আর আমি সবগুলা টাইপ নিয়েছি, কোনো টাইপ বাদ দেই নাই, এমন না যে সেকের ক্ষেত্রে আমার হলো। আচ্ছা, এখানে একটা ম্যাথ বাকি ছিল, ওইটা আমরা করে তারপরে হলো গিয়ে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এখানে যে ম্যাথটা বাকি ছিল, এখানে হলো আমাদের ভর দেয়া আছে, দুইটা ভর দেয়া আছে। তো আমাদের চাইছে কি পর্যায়কাল। তো টি এর ফর্মুলা কি টুয়াইস পাই √L/জি। তো এখানে আমাদের হলো ভরের কোনো সম্পর্ক নাই। তো আবার আরেকটা ফর্মুলা আছে কি ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই ভাগ টি। ওমেগা আবার কি আমরা কি লিখতে পারি? ওমেগা ইকুয়াল টু √K/m, এটা লিখতে পারি না? তো এইখান থেকে আমাদের কে হলো গিয়ে একটা ধ্রুবক, তো সেখানে আমি যদি একটু চেঞ্জ করি, যদি আমরা একটু চেঞ্জ করি স্লাইটলি, তাহলে আমাদের ভ্যালু আসতেছে টি ইকুয়ালস টু টুয়াইস পাই √K √m। তো টি সমানুপাতিক √m। আমাদের এইখানে আলটিমেটলি আমরা যেই ফরমেশনটা বা যে ফর্মুলাটা বিল্ড আপ করছি সেটা হলো গিয়ে টি সমানুপাতিক √m। তো আমাদের এখানে দুইটা এম দেয়া আছে, তার মানে হলো আমাদের দুইটা টি আসবে, আর একটা টি এর ভ্যালু অলরেডি দেয়া আছে। তো এখানে দেখো T2/T1 ইকুয়ালস টু M2/M1। M2 এর ভ্যালু হলো আমার 4m, আরেকটার ভ্যালু হলো আমার m, তো আলটিমেটলি ভ্যালু আসতেছে 2। তো T2 ইকুয়ালস টু 2T1, এই যে 2T। এটাই হলো আমাদের আনসার, এটাই ছিল আমাদের লাস্ট ম্যাথ। তো এইটুকুই।